তো কাল থেকে দেখবেন একটা আর্টিকেল ঘুরে বেড়াচ্ছে যে রকিং স্টার ইয়াশ নাকি মারাত্মক খেপে গেছে ধুরন্ধর 2 এর মেকার্সদের ওপর, যে তারা হঠাৎ করে রিলিজ ডেট ডিসাইড করেছে যে তারা ঈদে আসবে। আমরা তো আগে 1 বছর আগে থেকে জানিয়ে রেখেছিলাম হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে কোনো কার্টসি নেই, কোনো কার্টসি কল নেই। তারা যে হঠাৎ করে মানে ঈদের রিলিজটাকে আর কি বুক করছে, তো সেটা তারা কিছু জানায়নি। বম্বের মধ্যে তো এই জিনিসটা নেই। তো এই ধরনের কথাবার্তা নাকি ইয়াশ বলেছে। ইয়াশ নাকি ধুরন্ধর 2 এর রিলিজ নিয়ে খুবই ক্ষুব্ধ। এটা হচ্ছে ওভারঅল স্টেটমেন্টটা আর কি। এবার এটার উপরে আর কি নানান রকমের আর্টিকেলস হচ্ছে, অনেকে অনেক রকম ওপিনিয়ন দিচ্ছে যে ইয়া সেটা কি করে বলতে পারে। তার ছবি কেজিএফ চ্যাপ্টার 2 যখন বেরিয়েছিল, সেখানে থালাপতি বিজয়ের বিস্টও সেম টাইমে বেরিয়েছিল, তো তখন তো কই ক্ল্যাশের কথা সে বলেনি, ঠিক আছে, কারণ কেজিএফ চ্যাপ্টার 2 অনেকদিন আগে থেকে আসছিল, বিস্ট হঠাৎ করে অ্যানাউন্স করেছে, তো সেখানে তো ক্ল্যাশের কথা তো বলেনি একবারও। আর কেনই বা কেউ সবসময় রিলিজ ডেট আগে থেকে জানিয়ে কথা বলে নিজেদের মধ্যে প্ল্যানিং ইত্যাদি করবে, ঠিক আছে। টক্সিক যেরকম ঈদে আসার কথা ছিল, সেরকম আরও অন্য সাউথ ইন্ডিয়ান ছবি মানে প্যারাডাইস ছিল, পেদ্দি ছিল, এগুলো সবই ঈদে আসার কথা ছিল, পরবর্তীকালে পোস্টপন্ড হয়ে গেছে আর কি। বাট তো সেগুলো তো সাউথের ছবি আর কি, পেদ্দি বলুন, প্যারাডাইস বলুন, এরকম প্রচুর ছবি আছে যেগুলো ঈদে আসার কথা ছিল, তো তারা তো পরে রিলিজ ডেট অ্যানাউন্স করেছে টক্সিকের পরবর্তীতে। ইভেন ড্যাকয়েড বলে যে ছবিটা আদিবিশেষে, সেটাও ঈদে রিলিজ ডেট অ্যানাউন্স করেছিল। তো তাহলে কি সাউথের মধ্যে কাটসি কলটা আছে যেটা ইয়াশ বলছে? এই ধরনের ওপিনিয়ন বিভিন্ন ঘুরে বেড়াচ্ছে আর কি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে আর কি, যে ইয়াশ এটা কি করে বলতে পারে। কেন হিন্দি ইন্ডাস্ট্রি নিজেদের মার্কেট আটকাবার জন্য একটা ওই টাইমের ছবি নিয়ে আসবে না? কেন প্যান ইন্ডিয়া সাউথ থেকে ছবি এলেই তবেই সেটাকে আর কি মানে ফ্রি স্পেস দিতে হবে যাতে সে করতে পারে? এবং সালার ডাঙ্কিরও এ আসছে যে ডাঙ্কি নিজের রিলিজ ডেট আগে থেকে জানিয়ে রেখেছিল, হঠাৎ করে সালার ওই ডেটে রিলিজ করে গেছে, তো সে তারা তো আগে থেকে বলে আসেনি বা নিজেদের মধ্যে আলোচনা করেনি, নিজের রিলিজ ডেট পিছিয়ে দেয়নি। তো এই ধরনের নানান রকমের কথাবার্তা আপনারা সোশ্যাল মিডিয়াতে ঘুরতে দেখতে পাবেন। একটাই প্রশ্ন, ইয়াশ যে এই কথাটা বলেছে এটার কোনো ভিডিও এভিডেন্স আছে যে সে বলেছে? সে কোথায় বলেছে? কোন ইন্টারভিউতে বলেছে? কোনো প্রিন্ট ইন্টারভিউতে বলেছে? কোনো ভিডিও ইন্টারভিউতে বলেছে? কোনো অডিও ইন্টারভিউ মানে রেডিওতে বলেছে কোথাও? বলেছে এটা কোথায়? এই খবরটা হঠাৎ করে এলো কোথা থেকে? ইয়াশ কোথা থেকে ক্ষুব্ধ? ইয়াশের বাড়িতে কি ওর বিছানায় কি কেউ শুয়ে এটা রেকর্ড করেছে? কিভাবে রেকর্ডটা করলো? জানলোটা কি করে ওর মনের ভিতরের কথা? নাকি কোনো অন্যরকম কোনো পাওয়ার দিয়ে আর কি মাইন্ড রিড করতে পেরেছে? এটা এলো কোথা থেকে? এবার আপনাদেরকে ব্যাপারটা বলি যে বলিউডের এই যে পিআর, আদিত্য ধার বা রণবীর সিংকে আমি দোষ দিচ্ছি না, তারা তো ভালো ছবি বানিয়েছে। আমি ধুরন্ধরকে ডে 1 থেকে সাপোর্ট করছি। ইভেন যখন ধ্রুব রাঠি কিছু উল্টোপাল্টা বলেছে, আমি সেটাকেও ব্যাশ করে ভিডিও বানিয়েছি। আমার ধুরন্ধর সিনেমা হিসাবেও খুব ভালো লেগেছে। আমি ধুরন্ধর 2 নিয়ে মারাত্মক এক্সাইটেড। আমি টক্সিক নিয়েও এক্সাইটেড, বিকজ আমি সিনেফাইড, আমি দুটোই দেখতে পছন্দ করবো, আমি দুটো হলে গিয়ে দেখবো, আমি আনন্দ পাবো। আমার কাছে দুটো ছবি ক্ল্যাশ হোক না হোক, আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট বোথ দ্য ফিল্মস। এবার কথা হচ্ছে কি, যে এই যে হিরোদের যে পিআররা হয় না, এবার কি আপনাকে ধরুন আপনি একটা পিআর, এবার আপনাকে তো দেখাতে, আপনি কোটি কোটি টাকা নিচ্ছেন একটা অ্যাক্টারের থেকে বছরে, মানে মাসে মাসে লাখ লাখ টাকা হতে পারে বা কোটি টাকা হতে পারে, বম্বেতে তো বড় অঙ্কের খেলা হয়। এবার আপনাকে তো দেখাতে হবে অ্যাক্টারকে যে ভাই আমি কিছু কাজ করছি, আমায় তো কিছু একটা করতে হবে। কিন্তু আমি কি করছি কি দেখবেন, ওই জন্য পিআর মাঝে আপনাদেরকে বলছিলাম না যে বড় মানে পিআর আগে কি হতো যে লোককে প্রমোট করবার জন্য, তার ভালো দিকটাকে প্রমোট করবার জন্য, সেই খবরটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। এখন হয়েছে কি যে এরটা ওর ঘাড়ে চাপাবো কি করে, মানে ধরুন একজন সার্টেন অ্যাক্টারকে নিয়ে ট্রোলিং হচ্ছে, ধরুন কার্তিক আরিয়ানকে নিয়ে ট্রোলিং হচ্ছে, ট্রোলিংটাকে এবার বরুণ ধাওয়ানের দিকে শিফট করবো কি করে। তাই আমি পিআর টিম থেকে আমি অন্য যত ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ইত্যাদি তাদেরকে আর কি টাকা পয়সা দিয়ে বললাম যে ওই অ্যাক্টারটাকে ট্রোল করতে শুরু করো, তাহলে ট্রোলিংটা এর থেকে ওর কাছে শিফট হয়ে গেল। তো পিআর এই ধরনের জিনিসপত্র করে এবং এটা নিয়ে প্রচুর কথাবার্তা আগেও হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে এগুলো এক্সপোজও হয়ে গেছে। এবার ধরুন রণবীর সিং এর পিআর, আমি কথার কথা বলছি, আই এম নট শিওর রণবীর সিং এর পিআর নাকি আদিত্য ধারের পিআর নাকি জিও স্টুডিওজের পিআর, উই ডোন্ট নো। বাট এইগুলো পিআর দ্বারা সার্কুলেটেড মানে আর্টিকেলস, যেগুলো বিভিন্ন এ থেকে করা হচ্ছে, যাতে একটা হিন্দি অডিয়েন্সের কাছে এই পারসেপশনটা ক্রিয়েট করা যায় যে দেখো সাউথের ছবি আসছে, বড় ছবি, বাট তারা আর কি হিন্দি মার্কেটটাকে ছোট নজরে দেখে, এই করে, ইগো ট্রিপে আছে। নর্থ ইন্ডিয়া থেকে বারবার আর কি এক্সিবিটাররা এই বলছে যে টক্সিক অমুক দিনকে রিলিজ করো না, এই করো না, ঠিক আছে। তারপরে দেখবেন কিছু এরকম আর্টিকেলও আছে, টক্সিক পিছিয়ে যেতে পারে, ধুরন্ধরের থেকে ভয় পেয়ে গেল। এখন আর কি এই আর্টিকেল যে ইয়াশ ক্ষুব্ধ, ধুরন্ধরের থেকে ভয় পাচ্ছে, এগুলো মিডিয়া সার্কুলেটেড জিনিসপত্র। এক্সিবিটার ডিস্ট্রিবিউটারের মধ্যে কি আলোচনা হয়েছে অনিল থাডানি এবং এক্সিবিটারদের মধ্যে, এই খবরটা, ঠিক আছে, নর্মাল ইনস্টাগ্রাম একটা পেজের পক্ষে জানা সম্ভবই নয়, ঠিক আছে, জানা সম্ভবই নয়। আমি তবু ধরে নিলাম কিছু মানে যারা ট্রাস্টেড সোর্স আছে তারা বলছে, তবু আমি মানলাম। কিন্তু ইয়াশ কি ভাবছে ধুরন্ধর নিয়ে, তার সে ক্ষুব্ধ তার রিলিজ নিয়ে না কি কি ব্যাপার, ঠিক আছে, এইটা কোথা থেকে জানলো এই মিডিয়া? জানতে পারলো কোথা থেকে?
নাকি এটা পিআর দিয়ে এটাকে এই নিউজটা ফিড করা হয়েছে মিডিয়াকে যে তোমরা এটা সার্কুলেট করো যাতে ইয়াশের বদনাম করা যেতে পারে, এই ছবিটার বদনাম করা যেতে পারে। এটা কিন্তু প্রয়োজনীয়তা নেই। ধুরন্ধর 2 এখন যেরকম ছবি হয়ে গেছে আফটার নেটফ্লিক্স, আফটার হল রিয়াকশন, তার পরবর্তী ছবিটা এমনিই ব্যবসা করবে, তো তার কিন্তু অ্যাডিশনাল কোনো পিআর পুশের প্রয়োজনীয়তা নেই। কিন্তু তবু পিআর টিমকে দেখাতে হবে যে ভাই আমরা কিছু করছি, তাই জন্য তারা নিজে থেকে করছে। হয়তো হিরো চায় না, আরেকটা হিরোর ওপর বদনাম করতে বা কিছু করতে, বাট পিআর টিম তাকে আর কি ইনফ্লুয়েন্স করবে, না চলো করি, ঠিক আছে, দেখাই যে ভাই ধুরন্ধরকে ভয় পাচ্ছে, এই করছে। যদি আমি ধরে নিচ্ছি, আমি ধুরন্ধরকে ছোট করছি না, আমি বলছি যদি টক্সিক ভয়ই পেত তাহলে টক্সিক রিলিজ ডেট নিজে চেঞ্জ করতো না। ইয়াশ ইজ ভেরি কনফিডেন্ট অ্যাবাউট হিজ কন্টেন্ট, ঠিক আছে, তাই জন্য সে ডেট চেঞ্জও করছে না। সে বিভিন্ন আপডেট উঠে এসছে যে তার কোন টেরিটরি ডিস্ট্রিবিউশন করছে, কি করছে, সেগুলোর অফিসিয়াল আপডেট উঠে এসছে, ঠিক আছে, সে ওই ডেটেই আসছে। তো সেই নিজের কন্টেন্ট নিয়ে কনফিডেন্ট, তার মনে হচ্ছে সে অনেকদিন আগে অ্যানাউন্স করছে, অলরেডি এটা 1 বছর ডিলে চলছে ছবিটা, তো সব কিছু মিলিয়ে সে নিয়ে আসছে ছবিটাকে, তো কি প্রবলেম আছে? একদিনে 2টো ছবি আসছে, আমার তো মনে হচ্ছে রাদার কি বলিউডের বেশি প্রবলেম হচ্ছে, যে ভাই বলিউডের বলতে আমি পিআরদের কথা বলছি আর কি। আমার মনে হয় না ধুরন্ধরের আদিত্যের কোনো প্রবলেম আছে যে সেম ডেতে। দেখুন ব্যবসা ভাগাভাগি হবে, কিন্তু এরকম হয়েইছে যে একই দিনে 2টো বড় ছবি রিলিজ করেছে, 2টো বড় ছবি বড় ব্যবসাও করেছে, ঠিক আছে। তো এতে উল্টে মানে কম্পিটিশন অ্যাকচুয়ালি হয়, ঠিক আছে। এইটা যে একটা পারসেপশন যে ওর বিজনেস খাওয়া খাই করবে, এই করবে ওই করবে, এটা হয় না অ্যাকচুয়ালিতে, ঠিক আছে। উল্টে বরং এই কম্পিটিশনের জন্য আর কি ফ্রি পাবলিসিটি অনেকটা হয়, তো সেটা আর কি। এবার তারপরে যে ছবি বেটার সেটা বেশি ভালো চলবে, তো এই তো সিম্পল ব্যাপার। তো ইয়াশ আসছে তাতে বা প্রবলেম কি, ঠিক আছে, বা এই খবরগুলো কেন শুধু শুধু পিআর দ্বারা ছড়ানো হচ্ছে, আমি তো এটার মানে মাথা মুন্ডু বুঝতে পারছি না যে কোনো তো একটা কারণ হবে যে কেন ছড়ানো হচ্ছে। এইসব বলে কি তুমি মানে দর্শকের মানে ধরুন যারা মাস অডিয়েন্স, যারা ধরুন বি সেন্টার সি সেন্টারে ধরুন সিঙ্গেল স্ক্রিনে দেখবে, যারা টক্সিক মানে যারা কেজিএফ দেখে আর কি ইয়াশের ফ্যান হয়েছিল, তারা আদৌ ওই আর্টিকেলসগুলো পড়ে? তাদের কাছে কিছু ম্যাটার করে যে রণবীর সিংকে কি বললো, রণবীর সিং একে কি বললো, কি হয়েছে? এই যে রণবীর সিং এর সেই সময় কান্তারা একটা কন্ট্রোভার্সি হয়েছিল, তাদের ধুরন্ধরের বক্স অফিসে কোনো এফেক্ট পড়েছে? সেই সময় অনেক পিআর দিয়ে কিন্তু রণবীর সিংকেও ট্রোল করানো হয়েছে, কিন্তু তার এফেক্ট কি ধুরন্ধরের বক্স অফিসে কিছু পড়েছে? তো সেরকম আপনি যে খবর ছড়াচ্ছেন যে ইয়াশ বলিউডের ওপর পিসড অফ, তাদের মধ্যে প্রফেশনাল কাট সিন নেই ইত্যাদি নেই, এই ধরনের জিনিসপত্র এগুলো ছড়িয়ে এতে কি মানে হলে লোক আসবে না? এটা যদি আপনি ভেবে থাকেন আপনি ভুল ভাবছেন। যদি টিজার ওয়ার্ক করে, যদি ট্রেলার ওয়ার্ক করে, যদি গান ওয়ার্ক করে, ঠিক আছে, তো তারপরে কেজিএফ এর পরবর্তীতে ইয়াশের ছবি দেখতে টায়ার 2 টায়ার 3 সিটির লোকজন যাবে, ইফ হি হ্যাজ মেড আ গুড ফিল্ম, আমি আগে বলছি। এবার ডিপেন্ড করছে কন্টেন্টের উপর, বা সে নিজের কন্টেন্ট নিয়ে কনফিডেন্ট, তাই জন্য সে নিয়ে আসছে, তার একটা রিলিজ ডেট সে প্ল্যান করেছে, আগে পিছে ছুটি ইত্যাদি সবকিছু ভেবে চিন্তে করেছে, লেট হিম কাম না। ধুরন্ধর 2ও দারুণ ছবি হবে, ধুরন্ধর 1 আমরা দেখেছি, সেটা মেকিং ইত্যাদি দেখেছি, সেটা দিয়ে এক্সটেনশন হবে, পুরো গল্পটা আমরা জানতে পারবো, তো সেটাও আমরা দেখতে পাবো। তো তোমরা সিনেমা নিয়ে বেশি ইন্টারেস্টেড হও না, যে সিনেমার কোয়ালিটি কিরকম সেটা দেখবো, সেটার মধ্যে আর কি কি আছে, পার্ট 3 হতে পারে কিনা ধুরন্ধরের ক্ষেত্রে, টক্সিকের ক্ষেত্রে পার্ট 2 হতে পারে কিনা, তো টক্সিক একটা এমন গোয়াকে দেখাবে যে সময় আর কি পর্তুগিজ রাজত্ব ছিল। বি এক্সাইটেড অ্যাবাউট দ্য কন্টেন্ট অ্যান্ড দ্য মেকিং অ্যান্ড দ্য পারফরমেন্সেস, ডোন্ট বি এক্সাইটেড অ্যাবাউট দ্য কি বিজনেস হবে। তোমার ঘরে টাকা আসবে না, ওয়াই আর ইউ ফাকিং বদার্ড অ্যাবাউট দ্য বিজনেস, বা কি হবে, কোনটা বেশি শো পাবে, কোনটা কম শো পাবে, তুমি কেন বদার্ড এটা নিয়ে? আমি দর্শকদের কথা বলছি, বা ফেসবুকে যারা এই ধরনের জিনিসপত্র সার্কুলেট করে বেড়াচ্ছে, তোমার কি দরকার? দেখুন মিডিয়া যারা করছে, পেড মিডিয়া, তারা তো পিআর এর তরফ থেকে টাকা পেয়েছে, বাট আমার কথা হচ্ছে যে পাবলিক এটা নিয়ে এত বদার্ড কেন? হ্যাঁ টক্সিক এবারে ফ্লপ হয়ে যাবে, কিছু যারা বলিউডের লাভার্স আছে তারা বলছে টক্সিক ফ্লপ হয়ে যাবে, কিছু যারা সাউথের লাভার্স আছে তারা বলছে না ধুরন্ধর ভয় পেয়ে গেছে। এনজয় বোথ দ্য মুভিজ, দে উইল বি গুড মুভিজ, হ্যাভ ফান ইন থিয়েটার্স, ব্যাস দ্যাটস ইট। তোমার কি দরকার আছে কত বিজনেস হলো, তোমার কি পকেটে টাকা আসবে? তুমি কি কিছু শেয়ার পাবে ওখান থেকে? পাবে তো না, তাহলে ওয়াই ডু ইউ বদার্ড অ্যাবাউট দ্য নাম্বারস? হ্যাভ ফান উইথ দ্য মুভি না। আমি আদিত্যদেরকে খুব পছন্দ করি, রেসপেক্ট করি, সে সময় নিয়ে ছবি বানায়, রিসার্চ করে ছবি বানায়, ভালো ছবি বানায়। সেমভাবে ইয়াশও কিন্তু নিজের চেষ্টা করছে ইন্ডিয়ান সিনেমার এনভেলপ পুশ করবার। রামায়ণে না হলে কিন্তু সে কো প্রডিউসার হিসেবে থাকতো না, ঠিক আছে। রামায়ণের মতো একটা ছবিতে সে ভিলেনের চরিত্র করছে, কারণ সে চাইছে যে ভাই আমি চাই যে ছবিটা আরও মানে পৌঁছে যাক আর কি লোকজনের কাছে, এই পুরো ওয়ার্ল্ডের কাছে পৌঁছে যাক। তো সেই জিনিসপত্র তার লাইন আপ দেখে, তার কথাবার্তা দেখে, তার ভিশন দেখে, যে সে যে ধরনের ছবি করতে চায় বা পরবর্তীকালে ভাবনা চিন্তা করছে, সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হি ওয়ান্টস টু টেক সিনেমা টু নেক্সট লেভেল। কারণ সে তার ইন্টারভিউতে দেখবেন, লাস্ট যে ইন্টারভিউ সে দিয়েছিল আমার মনে পড়ছে, সে বলেছিল যে আরও পোটেনশিয়াল আছে, আমরা কেজিএফ এ জাস্ট টিপ অফ দ্য আইসবার্গটাকে টাচ করেছি, আরও আমরা বেশি করতে পারি বিজনেস,
ঠিক আছে, আরও আমরা নেক্সট লেভেলে জিনিসপত্র নিয়ে যেতে পারি। রামায়ণ ইজ দ্যাট স্টেপ। ঠিক আছে, রামায়ণে কিন্তু ইয়াশও কিন্তু কো প্রডিউসার হিসেবে আছে, তার প্রোডাকশন কোম্পানির নাম রয়েছে কিন্তু সেখানে। সে কিন্তু ফিজ না নিয়ে ব্যাক এন্ডে নিয়ে যেহেতু প্রফিট শেয়ারিং করবো ইত্যাদি করবো করে ফিজ কিন্তু বিফোর হ্যান্ড নেয়নি, বিকজ সে একটা হিউজ ফিজ চার্জ করলে ছবির উপর বার্ডেন হয়ে যেত, তাই জন্য সে করেনি। হি ইজ প্লেইং দ্য অ্যান্টাগনিস্ট। ঠিক আছে, তার যা স্টারডাম ছিল কেজিএফ এর পরবর্তীতে সে বলতে পারতো যে না আমি প্রোটাগনিস্ট ছাড়া করবো না, বাট হি চোজ টু ডু দ্য অ্যান্টাগনিস্ট বিকজ রাবণস ক্যারেক্টার ইজ ভেরি ইন্টারেস্টিং। তো সেই ধরনের জিনিসপত্র। সো হি ইজ অলসো ভিশনারি ইন ইজ ওন ওয়ে। কানাডা সিনেমাকে তো ইন্ডিয়ান ম্যাপে তো নিয়ে এসছে, তো সেটা তো চেষ্টা করে তো ও আর প্রশান্ত নীল মিলে নিয়ে এসছে। প্রশান্ত নীলের ডেফিনেটলি ক্রেডিট আছে, বাট ইয়াশ ইজ দ্য ওয়ান পার্সন হু ট্রাস্টেড প্রশান্ত নীল। হি ওয়াজ দ্য সুপারস্টার অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। প্রশান্ত নীলের প্রথম ছবি ওয়ার্ক করেনি উগ্রাম, তো সেখানে সে হোমবালেকে বলেছে হ্যাঁ এই ডিরেক্টরকে আমি ট্রাস্ট করছি, পে হিম দ্য মানি। তো সেটা তো করেছে, তো ট্রাস্ট হিম না, লেট হিম কাম উইথ দ্য ফিল্ম। দেখি আমরা, খারাপ হলে তখন অবশ্যই সেটা নিয়ে কথা বলবো, লেট হিম কাম। ধুরন্ধর অলরেডি প্রুভ করে দিয়েছে আদিত্য সেই ছবিটার পার্ট 2টা দেখার জন্য কি হলো, এরপরে হামজা কি করবে, জাসকিরাতের ব্যাক স্টোরি কি, সেটার জন্য দেখার জন্য আমরা এক্সাইটেড। তো সেটাও আমরা দেখি না। তো দুজনে নিজেদের ওয়েতে দে আর গুড ফিল্ম মেকার্স অ্যান্ড সিনেমা ভালোবেসে বানাচ্ছে, কাজ করছে। লেট আস এনজয় বোথ দ্য মুভিজ। অ্যান্ড একটা গ্যাংস্টার ফিল্ম একরকম, একটা এসপিওনাজ গ্যাংস্টার একটা অন্য হাইব্রিডের ফিল্ম। এখন আর কি সেকেন্ড পার্টটা রিভেঞ্জের মতো করে অপারেট করবে। সো টু ফিল্মস আর ডিফারেন্ট, হ্যাভ ফান উইথ বোথ দ্য ফিল্মস। কি দরকার আছে এই ধরনের কন্ট্রোভার্সি ইত্যাদি এগুলোর মধ্যে যাওয়ার, এগুলো নিয়ে মাথা ব্যথা করবার? আমি বুঝি না এটার লজিকটা। এটাই আমার বলা ছিল। আপনাদের কি ওপিনিয়ন পুরো বিষয়টা নিয়ে? আপনাদেরও মনে হয় কিনা যে এটা পুরোটাই সাজানো একটা ঘটনা? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।